আসসালামু আলাইকুম। আবার এসে হাজির হলাম আরেকটা তথ্য নিয়ে। এই তথ্যটা যদিও বর্তমান প্রেক্ষাপটে বেশ গুরুতর একটা ব্যাপার। সেটা হচ্ছে যে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি নিয়ে যত বিভ্রান্তি আমাদের মধ্যে আছে। ইংলিশে একটা মুভি হইছে, মুভিটার নাম হচ্ছে 'প্লাস্টিক সার্জারি স্টিল এ ব্লাফ'। একটা মুভি ইংলিশে আছে। এটা আপনারা যদি কেউ পারেন দেখে নিয়েন। এর কারণটা হলো যে ওয়েস্টার্ন ওয়ার্লড এ কিছু ডাক্তার প্রচন্ডভাবে তারা বিজ্ঞাপন প্রচার করে যে তারা বিভিন্ন ছবি দেখায় যে এরকম ছিল, এরকম হয়েছে, এটা ছিল, ওটা হইছে। বাস্তবতা হচ্ছে এগুলো অনেক বেশিরভাগ ক্ষেত্রে এগুলা হয়তো তাদের এডিটিং করা ছবি। বাস্তবতা দেখে এডিটিং করে তাকে আরেকভাবে তাকে উপস্থাপন করে এবং এই সমস্ত দেখে রোগীরা আকৃষ্ট হয়ে যখন যায়, যাওয়ার পরে যখন তারা দেখে যে বাস্তবের সাথে যখন তারা সার্জারিটা করে, তখন তার বাস্তবের সাথে রিয়ালিটির সাথে তার কল্পনা মিলে না তখন। তখন দেখা যায় অনেক রকম সমস্যা দেখা দেয়। অনেক মামলা মোকদ্দমা হয়, পেশেন্টের সাইকোলজিক্যালি প্রবলেম হয়। ঠিক একইভাবে বাংলাদেশেও আমরা ইদানিংকালে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে কিছু চিকিৎসক আছেন, উনারা প্রচন্ডভাবে বিজ্ঞাপন নির্ভর। বিজ্ঞাপন দিয়ে তারা এটা করে দিব, ওটা করব, এটা করব, ওটা করব এবং তারা লাইভ দেখাচ্ছে। অপারেশন করতেছে লাইভ দেখাচ্ছে তারা। লাইভ দেখায় তারা এটাকে বিজ্ঞাপন দিয়ে তারা প্রচার করতেছে এবং এই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে রোগীরা যাচ্ছে এবং সেই রোগীর সাথে যে অ্যাসথেটিক সার্জারির যে বেসিক কনসেপ্ট যেটা, সেটাকেই তারা ভায়োলেট করছে, মানছে না। যেটা বললাম যে তাদের সাথে পেশেন্টের সাথে কথা বলতে হবে। তার সাইকোলজিক্যালি তারা সাউন্ড কিনা, তার ডিজায়ারটা কতটুকু, তার এক্সপেকটেশন কতটুকু, আমরা কতটুকু করতে পারবো, সেটা তার সাথে খোলামেলা কথা বলতে হবে। দরকার হলে ১ বার না, দরকার হলে ২ বার ৩ বার সিটিং করতে হবে। প্রয়োজনে তার আত্মীয়স্বজনের সাথে, মহিলা হলে তার হাসব্যান্ড বা তার স্বামী অথবা তার বোন, ভাই এদের সাথে নিয়ে বসতে হবে। তো বসে তাদের সাথে একটা কনসেনসাস আসতে হবে যে আমরা এতটুকু করতে পারবো, এতটুকু করতে পারবো না। কিন্তু যখনই একটা পেশেন্ট আসবে, তার সঙ্গে কথা না বলে তাতে আপনি আমার ভিডিও দেখেন, ওর মধ্যে দেওয়া আছে, হ্যাঁ? আপনার এই করতে হবে, আপনার নাক কারেকশন করতে হবে, আপনার করলে করেন, না করলে যান, হ্যাঁ? টাকা লাগবে, এত টাকা লাগবে। আসলে তাদের সাথে এই যে কমিউনিকেশন গ্যাপ, এর ফলে হয় কি রোগীর যে এক্সপেকটেশনটা থাকে, পরবর্তীকালে দেখা যায় যে এক্সপেকটেশনের সাথে তার বাস্তবতা মিলে না। তখনই তারা সাইকোলজিক্যাল ডিস্টার্ব হয়। আমি কয়েকটা পেশেন্ট পেয়েছি যে যারা দেখা যাচ্ছে যে সে এক্সপেক্ট করছে অনেক বেশি, কিন্তু এখন তার মিলছে না। তো তারা বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, দেখা পাচ্ছে না। ঘুরতেছে, ধমক দিয়ে পাঠায় দিচ্ছে তাকে, "যান, নাকে সমস্যা করছে, নাক একটা দিকে উঠে আছে, একটা দিক নেমে আছে।" করতেছে। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে, "আপনার সাথে কথা বলবে?" আমার সাথে কথাই বলে নাই। বলছে, "আপনি বিজ্ঞাপন দেখে আসছেন, আপনার ভিডিও দেখছেন, আমরা ওইটাই করে দিব।" হ্যাঁ? এবং সেখানে বলছে, "টাকা জমা দিয়ে আসেন, ডেট দিয়ে দেও, ওই ডেট মতো বলে টাকা জমা দেন।" তারপর ওটিতে ঢুকাই দিল। ওটি বলে কিছু নাই। এই হলো আরেকটা সমস্যা হচ্ছে এখানে যে এরা ওটিতে করে না। এরা করে কি যে চেম্বার আছে, চেম্বার পাশে একটা ছোট রুম, তার মধ্যে টেবিল আছে। ওই টেবিলের মধ্যে তারা এই অপারেশনগুলো করতেছে একজন সহযোগী নিয়ে। কিন্তু একটা সার্জারি নাকের কারেকশন, তারপরে পেটের লাইপোসাকশন এগুলো খুব সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। এটা কিন্তু যে আমি যেখানে সেখানে রাস্তাঘাটের মধ্যে করলে হবে না। এটাকে একটা সরকারের একটা বিধিবদ্ধ হাসপাতালের অপারেশন থিয়েটারে যা থাকা দরকার ফ্যাসিলিটি সেগুলো থেকে এটা করতে হবে। আমরা এমনও দেখছি চেম্বারে করতে যেয়ে পেশেন্টের পেটের মধ্যে ছিদ্র করে ফেলছে। সে পেশেন্ট আল্টিমেটলি মারা গেছে। এ ঘটনাও বাংলাদেশে ঘটছে। আমি বলতে চাই না যে এটা কারো হাতে কমপ্লিকেশন ইচ্ছাকৃত। কোন ডাক্তার কখনো ইচ্ছা করে কোনো কমপ্লিকেশন করে না। কিন্তু যেখানে করতে হবে সেখানে যেন এটা ম্যানেজ করার মতো ফ্যাসিলিটি থাকে এবং সেই অপারেশনই তার করা উচিত যে অপারেশনের কমপ্লিকেশন হতেই পারে। সে কমপ্লিকেশন যেন হ্যান্ডেল করতে পারে। যেমন একটা পেশেন্ট আমরা পেলাম, তার লাইপোসাকশন করা হইছে। কোথায় করছে? চেম্বারে। চেম্বারের পাশের রুমে। এই যন্ত্রপাতিগুলা যথাযথ স্টেরাইল কিনা সেটাও কিন্তু জানা যায় নাই। একটা সরকারি রেজিস্টার্ড হাসপাতালে যদি করে অপারেশন থিয়েটারে, সেখানে যন্ত্রপাতিগুলো অটোক্লেভ করার ব্যবস্থা থাকে, জীবাণুমুক্ত করার অবস্থা থাকে। কিন্তু সেখানে তারা না করে তারা গ্লাসে দিয়ে রোগীদেরকে দেখে যে, "দেখেন আমরা করতেছি, লাইপোসাকশন করছি।"
একে অন্যান্য রোগীদেরকে তারা আকৃষ্ট করে এটা দেখায় এবং এই রোগীগুলোকে করার পরে দেখা যাচ্ছে তারা বাড়িতে পাঠায় দিচ্ছে এবং কয়েকদিন পরে দেখা যাচ্ছে পুরা পেটে সেলুলাইটিস হয়ে গেছে। সেলুলাইটিস কেন হয়? তার যন্ত্রপাতিগুলো স্টেরাইল ছিল না। পেট ফুলে গেছে, লাল হয়ে গেছে। আল্টিমেটলি এটা একটা পেশেন্টের জন্যে একটা খুবই ক্ষতিকর একটা প্রক্রিয়া। কিন্তু পেশেন্টরা তো এটা বুঝবে না। কিন্তু এখন আমরা ডাক্তার, আমরা বুঝি এটা। বুঝি। তো এইজন্য আমরা রোগীদেরকে বলব যে যেখানে ডাক্তাররা অপারেশন থিয়েটার নাই, চেম্বারে করে দয়া করে এই সমস্ত জায়গাগুলোকে এভয়েড করেন। আপনার অনেক এখন অনেক হাসপাতালই আছে যেখানে অ্যাসথেটিক সার্জারি হয়, ডাক্তাররা করে। আপনারা সেখানে যান। ডাক্তার যদি কোনো চেম্বারে করে এই একটা যে কমপ্লিকেশন অ্যারাইজ করতেই পারে। একটা ছোট্ট একটা আঁচিল কাটতে যেয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। একটা ফোঁড়া কাটতে গেলে সমস্যা হচ্ছে। একটা মুসলমানি সার্কামসিশন করতে গেলে সমস্যা হচ্ছে। তো আপনারা সেটা যখন জানেন, তাহলে আপনার একটা সার্জারি অ্যাসথেটিক সার্জারি করতে গেলে আপনার সমস্যা হতে পারে। তাহলে একটা হাসপাতাল যদি না থাকে, অপারেশন থিয়েটার না থাকে, আইসিইউ না থাকে, তাহলে আপনি সেখানে কেন করবেন? প্রশ্ন হচ্ছে এগুলো কি লাগে? না লাগে না সবসময়। কিন্তু লাগতে তো পারে। অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে। কিন্তু আপনার যদি প্রয়োজন পড়লে যাতে এই সাপোর্ট গুলো থাকে। অ্যানাস্থেসিস্ট বা আইসিইউ স্পেশালিস্ট থাকবে, আইসিইউ ক্যাপাসিটি থাকবে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করার ব্যবস্থা থাকবে। সেখানে তা না করে একটা চেম্বারের পাশে একটা রুমের মধ্যে নিয়ে তাদেরকে আমরা করলাম। একটা হাসপাতাল না। তো এই জিনিসগুলো সরকারের দেখা উচিত। সরকারকে আমি বলব সাধারণ মানুষেরও নিজেদের মধ্যে সচেতনতা লাগবে। যাতে আপনারা এগুলা বন্ধ হয়। আপনি যদি না যান, তাহলে এই সমস্ত ডাক্তাররা কেমনে করবে? আপনারা যাচ্ছেন, টাকা দিচ্ছেন, করাচ্ছেন, আপনারা খুশি হয়ে আসতেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি একবার যারা যায়, ২য় বার তারা আর যায় না। কিন্তু ওই প্রচারে ওই একবার একটা বিজ্ঞাপন দেখেছিলাম। বিজ্ঞাপনে পচা সাবান বলে একটা সাবান ছিল, গ্যাকো কোম্পানির। তো সেখানে একবার আমাদের সুযোগ হয়েছে, আমি যখন 4th ইয়ারে পড়ি, ওই ফ্যাক্টরি ভিজিটের জন্য আমাদেরকে নিয়ে গেছিল সেখানে তেজগাঁতে। তো ফ্যাক্টরি জেনারেল ম্যানেজারকে আমি যখন জিজ্ঞেস করলাম যে, "আপনারা এই সাবানটা কিরকম?" তো তারা বলল, "সাবানটার মান অত্যন্ত পচা। পচা সাবান আমরা নাম দিছি এইজন্যেই। সাবান কোয়ালিটি ভালো না। এটার মধ্যে বেশি, ক্ষারত্ব বেশি। এটা দিয়ে মানে নরমাল যত ভালো, ভালো সাবানের কোয়ালিটির মধ্যে পড়ে না। তাহলে আপনারা এইভাবে" কয়, "আমাদের প্রচার প্রচারণা চলবে। আমাদের টার্গেট তখন এই দেশে ৮-৯ কোটি লোক ওই সময়।" তো বলল, "৮-৯ কোটি লোকের মধ্যে যদি প্রচারণায় আমার ১ কোটি সাবান আমি বেচতে পারি, আমার যেটা খরচ করে তাতেই আমাদের হয়ে যাবে। এরপর চলে না চলুক আমাদেরকে যায় আসে না।" তারপর এবং আল্টিমেটলি তাই হইছে। সাবানটা মার্কেট থেকে চলে গেছে, মার্কেটে নাই। তো কিছু, কিছু লোকজন আছে যারা ওয়ান টাইম মানে একবার রুগীকে তারা বিজ্ঞাপন দিয়ে রুগীকে নিয়ে তারপর তার কাছে টাকা পয়সা নিয়ে তারপর তারা সেই যে সার্ভিসটা দেয়, পেশেন্ট হয়তো আবার আসে না। কিন্তু পেশেন্টের একটা ক্ষতি হয়ে যায়। আর এখন এটা গেল একটা বিভ্রান্তি। আরেকটা হচ্ছে যে আজকাল বিউটি পার্লারে বিভিন্ন ধরনের ফিলার ব্যবহার করে। এরা কিন্তু কারো ট্রেনিং আছে, কারো ট্রেনিং নাই। কিছু, কিছু কসমেটিক ফিলার। এটার ব্যাপারেও সাবধান। কারণ আপনারা শুধু দেখেন সৌন্দর্যটা, যেখানে কমপ্লিকেশন হয় তো সেটা কিন্তু দেখেন না। সেটা কিন্তু আমাদের কাছে আসে। দেখা গেছে যে পুরা মুখ পুড়ায় ফেলছে অথবা একটা সাইড ফুলে গেছে। আর আরেকটা সাইড ফুলে গেছে। এইটাকে কমানো বা বাড়ানো তখন তো কিন্তু ওরা পারে না। ওরা কিন্তু ব্যালেন্স মেইনটেইন করতে পারে না। তখন কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হয়। তো যেমন ধরেন আরেকটা ব্যাপার ইদানিংকালে আসছে সেটা হচ্ছে যে সিনথেটিক ম্যাটেরিয়াল না ন্যাচারাল ম্যাটেরিয়াল। কথাটা বোধহয় পরিষ্কার হলো না। সিনথেটিক বলতে আর্টিফিশিয়াল সিলিকন এগুলো দিয়ে কিছু লিকুইড তৈরি করা হয়। এটা দিয়ে ইনজেক্ট করে কিছু সাময়িকভাবে কিছু জায়গাটাকে ফিলিং করা হয়। এলো একটা। আর আরেকটা হচ্ছে আমরা পেশেন্টের শরীরের থেকে চর্বি সংগ্রহ করি। চর্বি সংগ্রহ করে ওই চর্বিটাকে প্রসেস করে রোগীর শরীরে যেখানে দরকার সেখানে দেই। এটা দিয়ে কিন্তু যাদের পেটে চর্বি ভালো পাওয়া যায়, বেশি মেয়েদের তো পাওয়াই যায়। তো এটা দিয়ে কিন্তু অনেক কিছুই আমরা করতে পারি। আর তার চেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটার মধ্যে কিছু স্টেম সেল থাকে। স্টেম সেল থাকলে এটাকে রিজেনারেশন এ হেল্প করে, নতুন টিস্যু জেনারেশন হেল্প করে। অন্যদিকে যে সিলিকন আমরা দেই, সিলিকন কিন্তু একবার দিলে ওটাকে কিন্তু বের করা যায় না। ওটা কিন্তু থেকে গেল। ওটা কেমিক্যাল। এটাকে আপনার একবার কম বা বেশি এটা হতে পারে। এটাকে বার্ন ও হতে পারে। এটাকে বার্ন আউট করে দেয়। আমরা পেশেন্ট পেয়েছি যে উম কেমিক্যালি ইনজেক্ট করেছি সেখানে বার্ন আউট হয়ে গেছে স্কিন। তো সুতরাং আমি মনে করি যে পার্লারে যে যতটুকু যেখানে যাদের ট্রেইনড আছে ভালো সেন্টার সেখানে আপনারা যাবেন। কিন্তু
আপনারা কিন্তু এই ফিলার ব্যাপারে আপনারা সাবধান। এখানে আপনাদের সাবধানতা হতে হবে। আপনার মুখ আপনার, সৌন্দর্য আপনার। কিন্তু তারা যদি নষ্ট করে সেটা কিন্তু তারা ঠিক করতে পারবে না, পারেও না। সুতরাং এই আমাদের কিছু বিজ্ঞাপন চিত্র প্রচার করে যেমন চিকিৎসকরা যেমন ওয়ান টাইম সার্ভিস দেয়, ঠিক তেমনি তাদের ব্যাপারেও একই। সুতরাং বি কেয়ারফুল। সাবধান হবেন যেন প্লাস্টিক সার্জারি স্টিল এ ব্লাফ। এই ধরনের কারণেই এই মুভিটা হইছে। তো সম্ভব হলে দেখে নিবেন আপনারা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।